মুর্শিদাবাদ মানে ইতিহাসের এক বিরাট অধ্যায়। মন্দির, মসজিদ বা গির্জা যাই দেখতে আসুন না কেন, ঐতিহাসিক প্রেক্ষাপট অবশ্যই পাবেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে মুর্শিদাবাদ ভ্রমণে। কোন ট্রেনে যাচ্ছি, কি দেখব, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তবে মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি দেখব এমনটা নয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি ঘোরার জায়গা বাছাই করেছি আমি আপনাদের জন্য, মন দিয়ে দেখতে থাকুন। মুর্শিদাবাদের প্রায় ৮০% দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য, মন্দির, মসজিদ, বেড়াভাষা উৎসব থেকে শুরু করে হাজারদুয়ারি মেলা বা বিষ্ণুপুর কালীবাড়ি মেলা ইত্যাদি রয়েছে ভাগীরথী নদীর পূর্ব পাড়ে। অপরদিকে নদীর পশ্চিম পাড় বেশ অবহেলিত। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হয়তো চাইলেও মানুষ সময় করে উঠতে পারে না, বা মানুষের কাছে এখনো পর্যন্ত অজানা যে সেখানেও কোনো দেখা বা ঘোরার জায়গা আছে কিনা। ট্রেন থেকে নেমে পড়লাম লালবাগ কোর্ট স্টেশন। আজ যাব কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শনে, সঙ্গে আরও কিছু থাকছে। স্টেশন থেকে ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে টোটো বুক করে নেব। কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শনে আসলে আপনাদের সবচেয়ে আদর্শ ট্রেন হবে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস, যেটি সকাল 5:30টায় শিয়ালদা থেকে ছাড়ে। নামতে হবে আপনাদের লালবাগ কোর্ট স্টেশনের বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো বুক করে কিরিটেশ্বরী মায়ের দর্শন করতে পারেন। আপনারা যদি লালগোলা টু শিয়ালদা এক্সপ্রেস বা লোকাল ট্রেনে আসেন, সেক্ষেত্রে মুর্শিদাবাদ জংশনে নামতে হবে। টোটো করে সদরঘাটে এসে ঘাট পার হয়ে এই কিরিটেশ্বরী মায়ের দর্শন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজকের মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মায়ের দর্শনে আমরা কি ঘুরবো অবশ্যই বলে দিই। প্রথমে কিরিটেশ্বরী মায়ের মূল মন্দির দর্শন করব। সেখান থেকে বেরিয়ে আমরা গুপ্ত মন্দিরে যাব এবং গুপ্ত মন্দির থেকে বেরিয়ে আমরা ডাহাপাড়া ধাম হয়ে আমরা খোশবাগে আমাদের জার্নিটা শেষ করব। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদ জেলার অত্যন্ত বিখ্যাত এবং জাগ্রত কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে বেশ ভিড় থাকে, তবে মায়ের কাছে শনি মঙ্গলবার বলে কিছু হয় না। প্রতিদিনই সকাল ৮টা থেকে দুপুর ১:৩০ এবং বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মায়ের পুজো হয়। ৫০ টাকায় প্যারা প্রসাদ, ১০০ টাকায় গোটা ফল প্রসাদ এবং ১৫০ টাকায় নারকেল দিয়ে প্রসাদের ডালা পেয়ে যাবেন। ধূপ ফুল সবেতেই থাকে। আলাদা করে ২০ টাকা দিয়ে মাকে জবার মালাও পরাতে পারেন। কিরিট কথার অর্থ বিকৃত হয়েছে, কেউ বলে মুকুট, আবার কেউ বলেন কপাল। তবে বিতর্কে গিয়ে লাভ নেই। ৫১টি সতীপীঠ বা শক্তিপীঠের মধ্যে একটি অংশ হচ্ছে মা কিরিটেশ্বরী মন্দির। চলুন মন্দিরটা ঘুরে দেখি, পুজো দিই এবং কিছু অজানা তথ্য জেনে নিই। চলুন। মন্দিরের কাঠামো লক্ষ্য করুন। নিচের অংশ বঙ্গীয় গ্রামীণ সনাতনী কাঠামোগত, তার ওপরেই রয়েছে গম্বুজের ন্যায় ইসলামিক স্থাপত্যের নিদর্শন এবং একদম মন্দিরের শীর্ষদেশে বিরাজ করছে বৌদ্ধ ধর্মের প্যাগোডার কাঠামোগত ছোঁয়া। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতী মায়ের কপালসহ মুকুট পড়েছিল, তাই এখানে তন্ত্র সাধনা শুরু হয় এবং পঞ্চমুণ্ডির আসনও রয়েছে। এখানে ২টি জায়গায় মোট ৩টি আসনে মায়ের পুজো হয়। করটি শব্দটি থেকে কিরিটি কথাটি এসেছে, যার অর্থ মাথার খুলি। মাথার খুলির ৩টি অংশ রয়েছে। সূর্য, চন্দ্র, জ্ঞান। দক্ষিণ ভারতীয়রা যাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও মনে করে থাকেন। এটি মূল মন্দিরের অন্তর্গত পঞ্চমুণ্ডির আসন হিসেবে ধরা হয়। এখানকার পুরোহিতগণ এটিকেই আসল মন্দির হিসেবে দাবি করে থাকেন। এইমাত্র পুরোহিত মহাশয় জবার মালা সরিয়ে কিছু দেখানোর চেষ্টা করছিলেন। সেখানেই নাকি ব্রহ্মশিলা রয়েছে মায়ের। তাদের দাবি এটাই আসল মন্দির। এবার দেখুন মায়ের আসনের ঠিক ওপরে যে দেওয়াল সিংহাসনটি রয়েছে, সেটি দেখলেই দেখতে পাবেন
মন্দির প্রতিষ্ঠার সমসাময়িক কিছু ধর্মীয় সংস্কৃতির ছোঁয়া যা আজও অবিকৃত অবস্থায় রয়েছে। মায়ের রূপ খানিকটা এইরকম ছিল, অনেকটা বৌদ্ধ সংস্কৃতির ন্যায়। সিংহাসনের নিচের অংশে লতা পাতার যে কারুকার্য করা হয়েছে এটি বৌদ্ধ সংস্কৃতির অন্তর্গত, এবং তার উপরে যে কারুকার্য রয়েছে সেটি ইসলামিক সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। এবং একদম ওপরে যে কাঠামোটি দেখছেন সেটা সনাতনী বঙ্গীয় গ্রামীণ আটচালা পরিকাঠামোর একটি নিদর্শন। এই কাঠামোর সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির কাঠামোর অনেকটাই মিল রয়েছে। মাকে পুজো দেওয়ার পর মন্দিরটা পরিক্রমা করে নিতে পারেন। ফল প্রসাদ বিতরণ করা হলো। দুপুর প্রায় 1:30টা, মন্দির বন্ধ করা হচ্ছে। বেলা 4টের সময় আবার খোলা হবে। এই ফাঁকে গোটা চত্বরটা ঘুরে নিতে পারেন। মন্দির স্থাপনার সময়কাল নিয়ে বেশ বিতর্ক রয়েছে। নাটোরের রানী ভবানী এই মন্দির স্থাপনা করেন। 1405 সালে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় 19 শতকের দিকে এই মন্দির পুনর্নির্মাণ করান। মন্দিরের ঠিক বাম পাশে রয়েছেন বাবা জলেশ্বর। মন্দিরের চারিদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মাকে রক্ষা করছেন। বহু দর্শনার্থী এখন এই মন্দিরে পুজো দিতে এবং দর্শনে আসছেন, তাই নির্মাণ কার্য চলছেই। এটি এখানকার নাট মন্দিরের ন্যায় একটি অংশ। পেছনে জলাশয় রয়েছে, ফুরফুরে বাতাস। এখানে বহু মানুষ শান্তি নিরিবিলিতে বসে বেশ খানিকটা সময় কাটান। এই জলাশয়ের জল অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। এই জলাশয়কে ঘিরে একটি পুরনো ইতিহাস রয়েছে। শেষ বয়সে নবাব মির্জাফর কুষ্ঠরোগে ভুগছিলেন। শয্যাশায়ী অবস্থায় তিনি কিরিটেশ্বরী মায়ের চরণামৃত গ্রহণ করেছিলেন। সেই সুবাদে তার স্ত্রী এই পুকুরটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সে ছোট বড় মিলিয়ে বহু শিব মন্দির ছড়িয়ে রয়েছে। কিছু ধ্বংসপ্রায় দেওয়াল বা কাঠামো এখনও একই রকমভাবে বর্তমান। সংস্কার করা হয়নি বা হবে কিনা তারও নিশ্চয়তা নেই। এই ভগ্নপ্রায় শিব মন্দিরটিকে একবার দেখুন, ভীষণই আশ্চর্য লাগবে। গাছের মূল এবং কাণ্ড দিয়ে কিভাবে মন্দিরটিকে জড়িয়ে ধরে রক্ষা করছে। তখনও পর্যন্ত ধ্বংস হতে দেয়নি। প্রকৃতির কি লীলা খেলা! নিত্য পূজা অর্চনা চলে এখানে। মন্দির কমপ্লেক্সে দ্বাদশ শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু বর্তমানে কিছু পুনর্নির্মাণের কাজ চলছে। বাবা জলেশ্বরের পাশে 2টি শিব মন্দির রয়েছে। যেটি পোড়ামাটি রঙের দেওয়ালযুক্ত মন্দির দেখতে পাচ্ছেন সেটি পুরোপুরি নতুন রূপে তৈরি হয়েছে। ভেতরে এখনও শিবলিঙ্গ রাখা হয়নি। কিরিটেশ্বরী মায়ের মন্দির কিরিটকানা গ্রামে স্থিত, যেটি মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার অন্তর্গত। এই গ্রামটি 2023 সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সেরা পর্যটন গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। পঞ্চমন্ডি আসনের পাশে আরেকটি মন্দির রয়েছে, যাকেও পুরোহিত মণ্ডলী আসল মন্দির হিসেবে দাবি করছেন। এখানে দুর্গার আরেকটি রূপ বিমলা রূপে মা পূজিত। প্রতিদিন আমাদের দেওয়া দক্ষিণা দ্বারা মায়ের অন্নভোগ হয়। মায়ের সেবায় অবশ্যই মাছ থাকতে হবে। মায়ের ভিটে 1000 বছর আগেরও পুরনো। মায়ের অপূর্ব সুন্দর রূপ মূর্তির মধ্যে প্রকাশ পেয়েছে। ক্যামেরায় যা দেখছেন ওখানে গিয়ে দেখলে আরও সুন্দর লাগবে। কেমন একটা মায়া পড়ে যাবে আপনাদের। মায়ের সামনে খানিকক্ষণ বসে সময় কাটাতে ইচ্ছে করবে। সকাল 8টা থেকে সারাদিনই মন্দির খোলা থাকে। রাত্রি 7টায় আরতি হওয়ার পর শীতল ভোগ নিবেদন করে মন্দির বন্ধ হয়ে যায়। মায়ের মূর্তির নিচে যে কিরিট ঢাকা অবস্থায় রয়েছে সেটিকে প্রতি অমাবস্যায় স্নান করিয়ে
নতুন কাপড় পরিয়ে পুজো করানো হয়। এটি হলো কিরিটের আসল আকৃতি। প্রতি অমাবস্যায় সকাল 10টা থেকে 11টায় মায়ের স্নান পর্ব চলে। যারা দর্শন করবেন এবং মায়ের স্নান করাবেন মনে করছেন, মহিলারা শাড়ি এবং পুরুষদের ধুতি পরে আসতে হবে। এই যে জলপাত্রটি দেখছেন, পুরোহিত মশাই এ বিষয়ে কি বলছেন শুনে নিই। তোমার করোনার টাইমে যখন করোনা খুবই ছিল, তখন তোমার মুখ্যমন্ত্রী এটা পাঠিয়েছিল আর 20 লিটারের জারে জল পাঠিয়েছিল মায়ের স্নানের জন্য। আচ্ছা আচ্ছা। প্রতি বছর পৌষ মাসে মেলা হয়, অবশ্যই আসুন, ভীষণ ভালো লাগবে। দুই মন্দিরের জন্য আলাদা আলাদা ভোগ রান্না হয়। পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করলে বেলা 1টার পর প্রতি শনিবার ও মঙ্গলবার পুজোর শেষে আপনারা ভোগও পেতে পারেন। টোটো করে 1 কিলোমিটারের মধ্যে আরেকখানা মন্দির পাবেন। মূল মন্দির থেকে বেরিয়ে মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দিরে চলে এসেছি। মায়ের ব্রহ্মশিলা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে এবং নিত্য পূজা অর্চনা করা হয়। চলুন ঘুরে দেখি। অনুমান করা হয় 350 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে হিন্দু রাজারা মায়ের ব্রহ্মশিলা রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশয় আছে বলে মনে করেন। মূল মন্দির থেকে 1 কিমি দূরত্বে একটি পুরোহিতদের বসতিতে লুকিয়ে রাখেন এই ব্রহ্মশিলাটিকে। তবে থেকেই এই মন্দিরের নাম হয় কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। সতীপীঠের 51টি জায়গায় মায়ের দেহের 51টি খণ্ড পড়েছে। যেখানে যেখানে এই শরীরের খণ্ড পড়েছে সেখানে সেখানেই সেটি পড়ার সঙ্গে সঙ্গেই শিলাখণ্ডে পরিণত হয়েছে। সেটিই মায়ের এক একটি ব্রহ্মশিলা। মায়ের কোনো রূপ নেই, কিছু কিছু জায়গায় রূপ দেওয়া হয়েছে। চলে এলাম মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দিরে, যেখানে ব্রহ্মশিলা শায়িত অবস্থায় রেখেছেন। এটি মায়ের ব্রহ্মশিলা, লাল জেলে দিয়ে ঢাকা। মন্দির সম্পর্কে কিছু কথা এক স্থানীয় বাসিন্দার কাছে শুনে নিই, চলুন। এই মন্দিরটি কি আসল মন্দির? এটাই বলে সবাই আসল। এটা মায়ের গুপ্ত মন্দির। এটা মায়ের গুপ্ত মন্দির। ব্রহ্মশিলাটা এখানেই রয়েছে। আচ্ছা, আর মায়ের যে কিরিটটা ওখানে মূল মন্দিরে রয়েছে। হ্যাঁ, যেখানে মেলা হয় সেখানে। এখানে মাকে কেউ দেখতে পায় না, তো গুপ্ত মা আছেন। মার প্রতিদিন ভোগ হয়, 100 কেজি চালের ভোগ। মাছ না হলে ভোগ হয় না, মাছ নিয়েই ভোগ হয়। কখন কখন পুজো হয়? পুজো অষ্টমীর দিন মায়ের কাপড় পাল্টাই। ব্রহ্মশিলাটা কখন দর্শন করা যায়? ঠাকুর মাসাও তো ওকে দর্শন পাই না, ও আচ্ছা, দেখার ওই নাই। ও একটা বাক্সের মধ্যে ভরা আছে, সে বাক্সটাকেই শাড়ি পরায়। তো অষ্টমীর দিনও তো সেটা খোলা হয় না, ওই দিনই খোলা হয় না। ওই শাড়ি খুলে লাই, শাড়ি খুলে নেবে, নিয়ে আবার শাড়ি পরিয়ে দেবে, মানে চোখ বেঁধে। ঠাকুর মাসাও দেখতে পাই না। ওই নতুন গামছা 7 পুরু করে চোখে বাঁধবে, বেঁধে মার শাড়ি পাল্টাবে, মাকে চান করাবে। মাকে অষ্টমী পূজার দিন তারপরে মাকে কাপড় পরাবে, তারপরে চোখ খুলবে। 1-1.5 ঘন্টা লেগে যায়, তারপরে পুজো শুরু হয়। 108টা পদ্মের ফুল লাগে। সকালে আর সন্ধ্যাবেলা কোন কোন সময় পুজো হয়? পুজো সারাদিনই হয়, তবে 1:30টা পর্যন্ত বোধহয় ছিল ঠাকুর। সন্ধ্যাবেলা আর কটার সময়? সন্ধ্যাবেলা শীতল দিবে 8টার সময়, 7টা-8টার সময় শীতল ভোগ দেওয়া হয়। এটা প্রতিদিনই দেওয়া হয়। আপনারা এখানে পুজো দিতে আসেন? হ্যাঁ, আমরা এখানেই পুজো দেই। আমরা সবকিছুতেই পুজো দেই। মঙ্গলচণ্ডীর পুজো বৈশাখ মাসে। আপনারা কোনটা বেশি মানেন? এই ঠাকুরকে বেশি? আমরা দুটোকেই মানি। আমরা দুটোকেই পুজো দিই, যেদিন পুজো দিই এখানেও দিই, ওখানে দিই। মোট তাহলে এখানে দুটো মন্দির আছে, তাই তো? দুটো মন্দির আছে। একটা কিরিটেশ্বরী, যেটা কিরিট পড়েছে, ওইটা কিরিটেশ্বরী, এটা কিরিট পড়েছে। ব্রহ্মশিলা আছে। হ্যাঁ, আর এইখানে আছে মা গুপ্ত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বহুকাল আগে এখানে 172টি পাণ্ডাদের পরিবার ছিল। মোটামুটি 500 থেকে 1000 জনসংখ্যার। তাদের মধ্যে ছিল ব্রহ্মশিলা দর্শনের অদম্য ইচ্ছে এবং তারা একজোট হয়। মায়ের শাড়ি খুলে দর্শন করার চেষ্টা করেন। প্রথম দুজন দর্শন করলে মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যান। এটি দেখে বাকি পাণ্ডারা ভয়ে মাকে শাড়ি পরিয়ে দেন, কিন্তু পরবর্তীতে ওই 172টি পরিবার ধ্বংস হয়ে যায়।
তাই মাকে আজও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় স্নান করিয়ে বস্ত্র পরানো হয়। গুপ্ত মন্দিরের কিছু পৌরাণিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার চলে যাব পরবর্তী দর্শনীয় স্থান, মোটামুটি 3 কিমি দূরত্বের মধ্যে। বন্ধুরা, হরিনাম সংকীর্তন শুনতেই পাচ্ছেন। এখন আমি চলে এসেছি ডাহাপাড়া ধামে, শ্রী জগৎবন্ধু আশ্রমে। আশ্রমের চারিপাশটা এত সুন্দর পরিবেশ, আপনাকে মনোমুগ্ধ করবে। আসুন, অবশ্যই এখানকার সংকীর্তনে যোগও দিতে পারেন এবং পারিপার্শ্বিক পরিবেশকে অনুভব করতে পারেন, খুব ভালো লাগবে। 1871 সালের 28শে এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন বৈষ্ণব গুরু তথা লেখক এবং সমাজ সংস্কারক প্রভু জগৎবন্ধু। মাতার নাম বামা সুন্দরী দেবী। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি পান। বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ, রচনা এবং পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত, যা এখনও ভক্তরা পালন করে আসছেন। নিত্যদিন খুব সীমিত ভক্তের জন্য সেবা পরিবেশনের চল আছে। সকাল 8টা থেকে 10:30টার মধ্যে কুপন বিলি এবং দুপুর 12টা 30 প্রসাদ বিতরণের সুব্যবস্থাপনা রয়েছে। একদিনের ছুটিতে ভীষণই ভালো লাগবে। মন্দিরের ডান পাশে প্রসাদ কুপন কাউন্টার রয়েছে। 2000 থেকে 2003 সালে এই মন্দির তৈরি হয়। পরবর্তীতে এটি ধাম বা আশ্রমের রূপ নেয়। দূর থেকে ভক্তরা আসলে এদের নিজস্ব সাইট আছে, সাইটে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। যৎ সামান্য অর্থের বিনিময়ে এখানে রাত্রি যাপন করা যায়। মন্দিরে প্রবেশের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে, দেখে নিতে পারেন। হাজারদুয়ারি অনেকেরই ঘোরা হয়, কিন্তু ভাগীরথীর ঘাট পার হয়ে অনেকেরই খোশবাগের কথা মনে থাকে না। এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। যারা কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শনে আসছেন, অবশ্যই গুপ্ত মন্দির দর্শন করার পর ডাহাপাড়া ধাম হয়ে আপনারা অবশ্যই খোশবাগ ঘুরে যাবেন, ভীষণই সুন্দর জায়গা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি খোশবাগে। কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে টোটোতে করে মোটামুটি 6 কিমি পেরিয়ে আমরা চলে এলাম খোশবাগে। খোশবাগে নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের কবর রয়েছে। বর্তমানে এটি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রক্ষণাধীন। আর্কিটেকচারটা দেখুন কতটা সুন্দর। খোশবাগের মূল দরজা, মাঝে সিরাজের কবরখানার দরজা এবং দিল্লির জামা মসজিদের আদলে তৈরি মসজিদের দরজা একই সরল রেখায় রয়েছে। আলিবর্দী সিরাজউদ্দৌলার দাদু 1740 সালে এই খোশবাগটি প্রতিষ্ঠিত করেছিলেন। ইতিহাস অনুযায়ী যেটা বলা হয়, অ্যাকচুয়ালি খোশবাগটা তো গোলাপ ফুলের বাগান ছিল এবং এই জায়গাটির নাম রাখা হয়েছিল তখনকার দিনে খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে ধরুন বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ। আর নির্দিষ্ট সমাধিগুলো খোশবাগে হয়েছে অ্যাকচুয়ালি ওনার জন্য, মানে যিনি বানিয়েছিলেন সিরাজউদ্দৌলার দাদু আলিবর্দী খাঁর জন্য। আলিবর্দী খাঁ অসুস্থ ছিলেন, তখন উনি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছিল যে মারা গেলে যাতে ওনাকে এখানেই সমাধিত করা হয়। কিন্তু ওনার সমাধিটি যে করবে, যেহেতু ওনার তো কোনো ছেলে নেই, কেউ তো একজন দায়িত্ব নিয়ে করবে। উনি কিন্তু তখনকার দিনে পুরো দায়িত্ব কিন্তু সিরাজউদ্দৌলার প্রতি উনি দিয়ে দিয়েছিলেন, আর সিরাজউদ্দৌলাকে কিন্তু বাংলার মসনদে উনিই বসিয়েছিলেন। তো যাই হোক, ওনাকে সিংহাসন দেওয়াতে ওনার বড় মাসি ঘসিটি বেগম এই বিষয়টাকে মেনে নিতে পারেননি। তাই উনি জগৎ শেঠ এবং মির্জাফর এদেরকে নিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্র হচ্ছে আপনার 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধের ষড়যন্ত্র। এদের জন্য যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলো এবং এনাদের পরিবারটা অ্যাকচুয়ালি
সবাই মিলে কিন্তু ওনাদের হাতেই মারা যান। মানে যারা যেরকম মারা গেছে তাদের প্রত্যেকের কবর এই খোশবাগে করা হয়েছে। আর এই কবরগুলোও কিন্তু ব্রিটিশদের অনুমতি অনুযায়ী এখানে পরে দেওয়া হয়েছে। এই 3টি কবরের মধ্যে প্রথম কবরটি নবাব সিরাজউদ্দৌলার মাসি ঘসেটি বেগম এবং মাঝেরটি মা আমিনা বেগমের। এইখানে ছোট বড় 17টি কবর রয়েছে। সেই সময় এদেরকে মির্জাফর নেমক হারামির সাজানো দাবিতে বন্দি করে রাখেন এবং খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়। এদের মধ্যে বেশিরভাগই সিরাজের অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন। পরবর্তীতে ব্রিটিশরা এখানেই তাদের কবরের ব্যবস্থা করে। পরবর্তী কবর দুটির মধ্যে প্রথমটি দানেশ ফকিরের। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ পরাজিত হলে পালানোর সময় এই দানেশ ফকির নবাবের জুতো দেখে চিনতে পেরে ইংরেজদের খবর দিয়ে দেন কতগুলো মুদ্রার বিনিময়ে। আরও ভিতরের দিকে প্রবেশ করে বাম দিকে এই 3টি কবরের মধ্যে প্রথমটি আব্দুল হোসেন, মাঝে গোলাম হোসেন এবং শেষে শাবদুল হোসেনের কবর। এনারা সেই সময়ে মহিলাদের দেহরক্ষী ছিলেন। অবশেষে নবাব সিরাজ ও তার স্ত্রীর কবরের কাছে পৌঁছচ্ছি। খুব ভালোভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে কবরগুলি। এই দুটি কবরের মধ্যে প্রথমটি নবাব সিরাজউদ্দৌলার, পাশে তার পালিত ভাই মির্জা মেহেদি। নবাব সিরাজউদ্দৌলার পায়ের নিচে বাম পাশে তার স্ত্রী লুৎফান্নেসার কবর এবং ডান পাশে রয়েছেন মহিলা গুপ্তচর আলিয়া। এই কবরটি নবাব সিরাজের মেয়ে উম্মেতি জোহরার। মির্জাফরের ছেলে মিরন জলে ডুবিয়ে মেরে ফেলেন এই উম্মেতি জোহরাকে। এটি পূর্ণিয়ার নবাব শওকত জং বাহাদুরের কবর। ইনি আলীবর্দী খাঁয়ের দৌহিত্র। তার পায়ের নিচে রয়েছেন তার স্ত্রী মতি বেগম। সামনে দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় কবরটি নবাব আলীবর্দী খাঁ, মানে সিরাজের দাদু। সব শেষে রয়েছে দিল্লির জামা মসজিদের আদলে তৈরি একটি মসজিদ। নীলচে আকাশ এবং শ্বেতশুভ্র মেঘের নিচে অসাধারণ লাগছে দেখতে। মসজিদের সামনের অংশে রয়েছে একটি কৃত্রিম সুইমিং পুল, যেখানে জল থাকতো। নামাজের সময় হাত পা ধোয়ার জন্য এই জল ব্যবহার করা হতো। প্রচুর গাছপালা এখানে রয়েছে। খোশবাগ অর্থাৎ ফুলের কথা তো আসবেই। শীতের সময় আপনারা আসলে অবশ্যই ফুলের দেখা মিলবে, তবে বছরের অন্যান্য সময়ে ঠিক সেই মতো ফুল কিন্তু আপনারা পাবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা খোশবাগেই আমি শেষ করছি। একটি সুন্দর ট্রিপ আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।